আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সংসদের অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলেও এটিকে প্রচলিত রীতি হিসেবে দেখছেন নবনির্বাচিত স্পিকার। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তাদের স্লোগান দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ডেপুটি স্পিকারও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পরদিনই শুক্রবার সকালে উভয়ে স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। নতুন স্পিকার কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, এটি একটি প্রচলিত রীতি, তবে সংসদে স্লোগান দেওয়া তাদের ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ওয়াকআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়াকআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের ওপর যেন আগামীতে কোনো আঘাত না আসে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হয়তো জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে, যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। এই সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। সেই সুবিচার প্রতিষ্ঠা পাবে কিনা নিশ্চয়ই পাবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খুলনা মংলা মহাসড়কের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 10 জনের মরদেহ মর্গ থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একের পর এক অ্যাম্বুলেন্স। স্বজনদের আহাজারি আর শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুধুমাত্র সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়। এর আগে দুর্ঘটনাস্থল রামপাল থেকে আরও 4টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও স্বজনদের সহযোগিতা করেন। এবারের অমর 21শে বইমেলার সময়সীমা শেষের পথে। আর মাত্র 2 দিন পরই ভাঙবে বাঙালির প্রাণের এই আয়োজন। তার আগে আজ আনন্দ উচ্ছ্বাস আর স্টলে স্টলে পছন্দের বই ঘুরে দেখে আরেকটি শিশু প্রহর কাটালো খুদে পাঠকরা। অভিভাবকরা কেউ কেউ পছন্দের বইটি কিনেও দেন। বেশি ভিড় দেখা যায় গল্প, ছড়া, রূপকথা, বিজ্ঞানভিত্তিক বই ও শিক্ষামূলক প্রকাশনার স্টলগুলোতে। এছাড়া শিশুদের বেশি আকর্ষণ করে পুতুল নাচ। শিশু প্রহরের এই নির্ধারিত সময় চলে দুপুর 1টা পর্যন্ত। বইমেলার খবর জানাতে এবারে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, বইমেলা তো শেষ পর্যায়ে, রোজার মধ্যে পাঠক সমাগম কেমন দেখছেন? বইমেলা শেষ পর্যায়ে আগামী 15 মার্চ শেষ হতে চলেছে অমর 21শে বইমেলা। তো সেই হিসেবে আমরা বলতে পারি যতটুকু দেখেছি পাঠক সমাবেশ ভালোই হয়েছে। সকালবেলার কথা যদি বলে, আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক
ছুটির দিন। ছুটির দিনে শিশু প্রহর থাকে। শিশু প্রহরে ক্ষুদে পাঠক যারা আছে তাদের আমরা ভালোই ভিড় দেখতে পেয়েছি সকালবেলায়। আর বাচ্চাদের মূল আকর্ষণ থাকে পাপেট শো, পুতুল নাচ, যেটি ছোট বাচ্চা যারা আছে অভিভাবকের হাত ধরে যারা এসেছেন বই কিনছেন, বই কেনার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্টলে ঘুরেও দেখছেন কোন বইটি তারা নিতে পারেন। অভিভাবকের কাছে আমরা দেখেছি ছোট যারা আছে ক্ষুদে পাঠক যারা আছে তারা আবদার করছে, অভিভাবকরা তাদের আবদার অনুযায়ী বই কিনতেও আমরা দেখেছি, বই কিনে দিচ্ছে বাচ্চাদের। আর পুতুল নাচের কথা যেটা বলবো, গতবারের মতো এবার আসলে সিসিমপুর নেই, পুতুল নাচের ওপরেই বাচ্চারা এসেছে। পুতুল নাচই তারা দেখছে। আমরা ওখানে দেখেছি বিভিন্ন ক্যারেক্টার, আলো, ব্লু নামের যে ক্যারেক্টারগুলো আছে তারা ওইখানে পুতুল নাচের যে মঞ্চ আছে সেই মঞ্চে পুতুল নাচের যে মঞ্চ থাকে সেখানে আমরা দেখেছি যে গল্পের আসরও বসানো হয়েছে। অনেকেই এসেছেন যারা পাপেট শোতে এসেছে কাকতাড়ুয়ার থিয়েটারের আয়োজনে। ওই আয়োজকদের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাচ্চাদেরকে গল্প পড়ে শোনানো হচ্ছে, বাচ্চারা গল্পগুলো খুব উপভোগ করছে। তার মধ্যে আমরা দেখেছি ঈগল শিয়ালের গল্প বলা হয়েছে, বাঘমামার গল্পও বলা হয়েছে, যেটি আমরা দেখেছি বাচ্চারা আসলে যখন গল্প বলা হয় এবং ওই সাথে পুতুল নাচ, পুতুলদের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে, তখন আমরা দেখেছি ছোট যারা আছে ক্ষুদে পাঠক যারা আছে তারা অনেক আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। আর বই কেনার কথা যদি বলি, অন্যান্য দিনের তুলনায় আমরা দোকানি যারা আছে, প্রকাশক যারা আছে, স্টলে আমরা গিয়ে কথা বলেছি এবং তারা বলেছেন আজকে বইমেলা যেহেতু শেষের দিকে, তাদের আজকে ক্ষুদে শিশু যারা আছে, পাঠক যারা আছে, তাদের সকালে ভিড় তেমন না থাকলেও বেলা 11টার পর, মূলত 12টার পর থেকে ভিড় অনেকটা বেড়েছে। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর ছিল, শিশু প্রহর শেষ হয়েছে। এখন আজকে সাপ্তাহিক ছুটির দিন 2টা থেকেই সাধারণ যে স্টলগুলো আছে, অর্থাৎ বড়দের স্টল যেগুলো আছে, জেনারেল স্টল, সেই বইয়ের দোকানগুলোতে এখন আমরা দেখছি অনেকে আসছেন। বড় যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন বা কর্মজীবী যারা আছেন, ছুটির দিনে এসেছেন, বই ঘুরে ঘুরে দেখছেন, বই কিনছেন। তো এখন আমরা দেখেছি ভিড় যতটুকু আছে, স্টলে যারা আছেন তারা বলেছেন যে এই ভিড়টা এখন যেহেতু রোদ অনেকটাই কড়া রোদের মধ্যে আছে, সো বিকেলের দিকে হয়তো ভিড়টা আরও বাড়বে, যেহেতু মেলাটা শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আনী। জমে উঠেছে বরগুনা ও পিরোজপুরের ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের রং বেরঙের পোশাকের সমাহার বরগুনার বিপণিবিতানগুলোতে। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা চলছে পুরো দমে। যেটার দাম 800 টাকা আছে তারা কিনা 1600 টাকা বা 2000 টাকাই চাচ্ছে। এখন বাচ্চাদের কসমেটিক্স বাকি আছে আর আমার কেনাকাটা বাকি আছে, মানে বাজেটের বাইরে হয়ে যায়, তারপরও বাচ্চা ফ্যামিলি এদের জন্য কিনতে হয়। নারীদের নতুন আকর্ষণীয় পোশাক, থ্রি পিস, তানাবানা, সারারা, আলিয়া কাট, নায়রা বেশি বিক্রি হচ্ছে। তবে এবছর ভারতের কোনো পণ্য না আসায় দেশি পণ্যের চাহিদা বেশি। এরই মধ্যে বেচাকেনাও বেড়েছে বলে জানায় বিক্রেতারা। এখন তুলনামূলক আগের থেকে বেচাকেনা ফিরে আসছে মোটামুটি ভালো। 2 তারিখ বেতন পাওয়ার পর থেকে মাশাআল্লাহ বেচাকেনা খুবই ভালো। এবছর মোটামুটি ভালোই বেচাকেনা চলছে, ক্রেতাও আছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মালামাল আছে। পিরোজপুরে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। বাজারগুলো সরগরম ক্রেতাদের পদচারণায়। রং বেরঙের পোশাক কিনতেই ব্যস্ত ক্রেতারা। আম্মুর আর বাবার কেনাকাটা বাকি আছে, আমার জামা কিনতে অনেক ভালো লেগেছে। অলরেডি 2-3টা জামা কেনা হয়ে গেছে, এখনো জুতা, পরে আরো অর্নামেন্টস, কসমেটিক্স আর অনেক কিছুই বাকি আছে। গরমে একটু সুতি টাইপ হইলে ভালো হয়, এজন্য সুতির দিকেই গুরুত্ব দিচ্ছি। ক্রেতারা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম একটু বেশি। তবে দাম বেশি হলেও ঈদের কারণে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে বেশি দাম দিয়েই পোশাক কিনছেন তারা। আর এই থ্রি পিসের ব্যাপক চাহিদা আছে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা আশা রাখি ভালো হবে। এছাড়া পোশাকের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
ঈদ উপলক্ষে ঘর সাজানোর নানা পণ্য কিনছেন ক্রেতারা। পাশাপাশি পোশাক কিনতে ছুটির দিনে সকাল থেকেই ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন বিপণী বিতানে। চট্টগ্রাম থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছেন রুনা আনসারি। সপ্তাহখানেক পরে ঈদ উল ফিতর, এরই মধ্যে সবার কেনাকাটা কিন্তু শেষের দিকে। নারীদের কেনাকাটা যেন শেষই হতে চায় না। চট্টগ্রামের বিভিন্ন শপিং মলগুলোতে নারীরা তাদের শেষ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এখন কিন্তু সময় পার করছেন রেডিমেড যে কাপড়গুলো বাকি রয়েছে সেগুলো কেনার জন্য। আমরা এই মুহূর্তে যে শপিং মলটিতে আছি, এখানে আমরা সকাল থেকে দেখছি নারীরা তাদের শেষ যে কেনাকাটা সেটা সেরে নিচ্ছেন। এখানে রেডিমেড যে জামাগুলো সেগুলো কিনছেন। এছাড়া টেলার্সে যাদের জামা কাপড় এখনো পর্যন্ত তৈরি হয়নি তারা সেই টেলার্সগুলোতে ছুটছেন তাদের তৈরি পোশাকগুলো বুঝে নেওয়ার জন্য, এবং শেষ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারীরা সকাল থেকে রাত পর্যন্ত। জামার পাশাপাশি তারা তাদের কসমেটিক্স, জুয়েলারি, এছাড়া তাদের জুতো, পরিবারের যে অন্যান্য সাজানোর যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু কেনার জন্য তারা ব্যস্ত সময় পার করছেন। আমরা অনেক নারীদের সাথে কথা বলে দেখেছি তারা আসলে জামা কাপড়ের পাশাপাশি ঘর সাজানোকেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন ঈদ উল ফিতরে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন শপিং মলগুলোতে আমরা দেখেছি নারীরা তাদের আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা যেগুলো করেন সেগুলো রোজার ঠিক শেষের দিকেই করে থাকেন, এবং সে কেনাকাটায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বিভিন্ন শপিং মলের নারীরা। তো চট্টগ্রামের বিভিন্ন শপিং মলগুলোতে সকাল থেকে নারীরা তাদের পছন্দের জামা কাপড় কেনার পরে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে ঈদের জন্য সেগুলো কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছেন। এছাড়া ঘর সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো সেগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের সবগুলো শপিং মলে কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটার যে ব্যস্ত সময় সেগুলো পার করছেন অন্যান্য যারা ক্রেতা রয়েছে তাদের পাশাপাশি নারীদের কেনাকাটা যেন শেষই হতে চায় না। ঈদ মানেই হচ্ছে আসলে নিজেকে সুন্দর করে সাজানো। সেই নিজেকে সুন্দর করে সাজানোর জন্য একদম চাঁদ রাতের ভোর পর্যন্তই কিন্তু শপিং মলগুলোতে তারা ভিড় করবেন এবং তাদের সব কিছু কেনাকাটা শেষ করবেন। এ ছিল আমার কাছে চট্টগ্রামের শপিং মল থেকে আজকে নারীদের কেনাকাটার সর্বশেষ তথ্য। খুলনা মংলা মহাসড়কের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 10 জনের মরদেহ মর্গ থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। মংলা থেকে এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সুমন মণ্ডল। হাতে রাঙানো মেহেদি, গলায় গহনা আর পরনে লাল বেনারসি, কিন্তু এই লাল বেনারসিতে সুসজ্জিত হয়ে কিন্তু স্বামীর সংসার করা হলো না পুত্রবধূর। এমনই কিন্তু এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায়। আমি যদি একটু বলি যে এই বিবাহের যে মাইক্রো বাসটি এটি মোংলার উদ্দেশ্যে বিবাহ কাজ সম্পন্ন করে কিন্তু তারা ফিরছিল। এমন সময় কিন্তু মোংলা থেকে খুলনাগামী একটি বাসের সাথে এই মাইক্রো বাসটির ধাক্কা লাগে এবং সংঘর্ষে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তো এই দুর্ঘটনায় কিন্তু 14 জন নিহত হন, এবং এই নিহতের যে হৃদয় বিদারক যে ঘটনা, এই ঘটনায় কিন্তু মোংলা জুড়েই কিন্তু আজ শোকের মাতম চলছে। যেখানে প্রতিবেশীরা আসবে বউ দেখতে, সেখানে কিন্তু আজ আসছে এই মরদেহ দেখতে। এমনই একটি ঘটনা কিন্তু এই মোংলার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ঘটে গেছে। তো এক কথায় বলা যায় যে পরিবারে কিন্তু একেবারে শোকের মাতাম চলছে। একটু পরেই কিন্তু এখানে দাফন কাজ সম্পন্ন হবে। তো আমার কাছে ছিল এই মোংলা খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনার সর্বশেষ। ছুটির সকালে বাজারে গিয়ে কিছুটা অস্বস্তিতে ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। লেবুর দাম এখনো চড়া, অবশ্য কিছুটা স্বস্তি আছে আলু ও পেঁয়াজে। ছুটির দিন সকালে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ভিড় বাড়লেও ক্রেতার কপালে চিন্তার ভাঁজ, কারণ সপ্তাহের ব্যবধানে অধিকাংশ পণ্যের দাম নাগালের বাইরে। প্রতি কেজি বেগুন 60 টাকা আর শসা কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকায়। রোজার আগেই উত্তাপ ছড়ানো লেবু এখনো আধিপত্য ধরে রেখেছে বাজারে। হালি প্রতি লেবু পাওয়া যাচ্ছে 80 থেকে 100 টাকায়। শসা, বেগুন, খালি লেবুর দামটা একটু আছে, আর তা না হলে সম্পূর্ণ সব জিনিসের দামই অনেক কম। লেবুর দাম কমছে না, শসা, কোনো কিছুর দামই মোটামুটি আর কি স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক। লেবুর দাম একটু বেশি ছিল, এখন তো একটু কমছে। কিছুটা স্বস্তি থাকা টমেটো 40 টাকা, আলু 20 টাকা ও পেঁয়াজ 40 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। আলু 20 টাকা কেজি, পেঁয়াজ 35-40 টাকা কেজি, এতে আর কমে কি হয়? সরবরাহ কম থাকার অজুহাতে আগুনের আঁচ লেগেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। দাম আগের চেয়ে বাড়ছে, 50 থেকে 100 টাকা কেজিতে বেড়ে গেছে। মাছই নাই,
মাছ বাড়লেও তো আনা যায়। এই রুই মাছ কিনতাম 400 টাকা কেজি, হেড়েছে এখন 500 টাকা 600 টাকা কেজি। গত সপ্তাহ থেকে আমার মনে হয় একটু মানে এটা স্থিতিশীলই আছে, তবে যেরকম আশা করেছিলাম সেরকম নেই আর। ওই ইলেকশনের আগে মনে করেন 800 টাকা বেশি, আর এখনো মনে করেন 800 বেচতে আছি। দাম কম হয় বাড়াও না আর কি, সামনের দিকে বাড়াচ্ছি না। যে রোজ আছে 6 টাকা 7 টাকা যেতে পারতে পারে, 2 দিনের মধ্যে 8 গেল দাম। রমজান শেষের দিকে হওয়ায় ছোলা ও ডালের দাম কিছুটা কমেছে। ঈদ ঘনিয়ে আসায় চাহিদার সাথে দাম বেড়েছে মশলার। যেমন আলু বকরা, কিশমিশ, এলাচ এগুলো পার কেজিতে 300, 400, 500 টাকা এই 1 মাসের ভিতরে ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া লিটার প্রতি বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে 195 টাকায়। বাজারে 2-1টি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের সঠিক পরিকল্পনা ও তদারকির অভাবে কোনো কাজেই আসেনি 80 কোটি টাকা ব্যয় নদী খনন প্রকল্প। 4 বছর ধরে চলা এই খননের সুফল মেলেনি 2 বছরেও। দিন দিন হারিয়ে যাচ্ছে নদীর নাব্য, ভরাট হচ্ছে খালবিল। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি ও পরিবেশে। ঠাকুরগাঁও জেলায় নদ নদীর সংখ্যা 36, তবে দৃশ্যমান আছে 14টি, যার দৈর্ঘ্য 296 কিলোমিটার। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পানি উন্নয়ন বোর্ড একটি খাল সহ 7টি নদী খনন করে। 7টি নদীর 204 কিলোমিটার খনন ব্যয় হয়েছে 80,03,09,000 টাকা, কিন্তু এর সুফল ভোগ করতে পারেনি স্থানীয়রা। 1 থেকে 2 বছরেই এসব নদী আবারও ফসলের মাঠে পরিণত হয়েছে, চলছে চাষাবাদ। স্থানীয় কৃষকরা বলছেন, অপরিকল্পিত খননের কারণে কয়েক বছরের মধ্যেই নদীগুলো আবার ভরাট হয়ে গেছে। অধিকাংশ খাল সংস্কার না হওয়ায় বর্ষার পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে খরা মৌসুমে সেচের জন্য সেলো মেশিন ব্যবহারে বাড়ছে উৎপাদন ব্যয়। বিগত সরকারের আমলে আমাদের রামদাড়াগুলা, খাল খনন, নদী খনন সব নষ্ট হয়ে গেছে। তো এখানে যে খাল বিল আছে এই এলাকাগুলোতে পানি মনে করেন যে সহজে থাকে না। আমাদের এই রামদাড়াটি দ্রুত খনন করলে আমরা অনেক উপকার হবে আমাদের। এই যে কাটে কুটে সমান করে ভাঙে যায়, পানি থাকে না, ফসল হয় না। সারা বছর পানি ধরে রাখার মতো টেকসই উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। বরন্ড সেলো দিয়ে আমরা আবাদ করি, তার পাশাপাশি আমাদের যে পুকুরগুলো আছে যদি সরকার একটু মাটি খনন করে দেয় তাহলে ওই পানি দিয়ে আমরা কৃষিকাজটা করতে পারবো। সেচ প্রকল্প আমাদের জন্য ভালো হবে, পানি নিষ্কাশন করতে পারবো, পানি সংরক্ষণ করতে পারবো, মাছ চাষ করা যাবে। এদিকে সারা দেশে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থ বছরে জেলায় 24টি নদী ও খাল পুনর্খননের পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের বর্তমানে সরকার দেশব্যাপী ছোট নদী, খাল, জলাশয় খননের উদ্যোগ গ্রহণ করেছে কৃষকের সেচ সুবিধার জন্য এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য। কৃষি নির্ভর ঠাকুরগাঁওয়ে খাল ও নদীগুলো পরিকল্পিতভাবে খনন ও সংস্কার করা গেলে শুধু কৃষকই নন, উপকৃত হবে জেলেরাও। রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করলে 30 মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করার মন্তব্যের জবাবে লারিজানি পাল্টা এই হুমকি দেন। এদিকে শুক্রবার ভোরে নতুন দফায় ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 57 জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে ইসরায়েলকে আগের থেকে আরও বেশি শক্তিশালী হিসেবে আখ্যা দিয়েছেন জায়নবাদীদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে ইরাকে সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি সামরিক জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাগেরজাদে জীবিত আছেন বলে জানিয়েছে দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসির সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজ। In addition to missiles, Iran reportedly sent drones. The base is also reported to host systems such as the David's. রাশিয়ার তেলের উপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 11 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজারে স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেল কেনাবেচার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত রুশ সরকারকে বড় কোনো আর্থিক সুবিধা দেবে না। এর আগে তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কা থাকায় মার্কিন জ্বালানি বিভাগ তাদের কৌশলগত রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক উন্নয়ন অর্থ কর্পোরেশনকে উপসাগরে জাহাজ চলাচলের জন্য বীমা ও আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। জাহাজগুলোর নিরাপত্তা দেখবে মার্কিন নৌবাহিনী। পাশাপাশি দাম আরও কমাতে জোনস অ্যাক্টের নিয়ম সাময়িকভাবে মওকুফ করার বিষয়েও ভাবা হচ্ছে। এতে বিদেশি জাহাজগুলো সহজে মার্কিন বন্দর দিয়ে তেল ও কৃষি পণ্য পরিবহন করতে পারবে। এই ছিল এখনকার মতো। এরপর সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।